আজ রাতেই একটা মেয়ে হারিয়ে যাবে। শহরের মানুষ কাল সকালে ঘুম থেকে উঠে শুধু শুনবে সে নাকি পালিয়েছে, কিন্তু কেউ জানবে না আসলে কি ঘটেছিল ওই রাতের ভেতরে। কেউ জানবে না পুরনো মসজিদের সেই দরজায় কেমন করে কাঁপতে কাঁপতে সে কড়া নেড়েছিল, আর দরজা খুলে যে মানুষটা দাঁড়িয়েছিল তার একটা মাত্র সিদ্ধান্ত কিভাবে বদলে দিয়েছিল দুটো জীবনের দিক। বাইরে তখন ঘোড়ার টাপুর টুপুর শব্দ অন্ধকার চিরে এগিয়ে আসছিল, রাগ আর ক্ষমতার গন্ধ মিশেছিল বাতাসে, আর ভেতরে ছিল শুধু একটুকরো কাঁপতে থাকা হারিকেনের আলো। আর সেই আলোয় বসেছিলেন ইমাম আহমদ, শান্ত, স্থির, নিজের কিতাবের উপর ঝুঁকে, যেন পৃথিবীর কোনো ঝড় তার ভেতরের প্রশান্তিকে ছুঁতে পারে না। কিন্তু সেই রাত ছিল আলাদা, কারণ কিছু রাত আসে পরীক্ষা হয়ে, কিছু রাত আসে মানুষের আসল চেহারা সামনে আনতে। মসজিদের সাদা দেয়ালে চাঁদের আলো পড়ে এক ধরনের নিঃশব্দ রহস্য তৈরি করেছিল। বাতাস খুব ধীরে বইছিল, যেন শহরটাকে ঘুম পাড়িয়ে রাখার দায়িত্ব তারই। আহমাদের ঠোঁট নরমভাবে নড়ছিল, তিনি তিলাওয়াত করছিলেন এত আস্তে যে শব্দগুলো বাতাসের ভেতর গলে যাচ্ছিল। ঠিক তখনই দরজায় প্রথম টোকাটা পড়ে, খুব আস্তে, যেন ভয় পেয়ে। তিনি থেমে গেলেন, মাথা তুললেন, কিছুক্ষণ শুনলেন। আবার টোকা, এবার একটু তাড়াহুড়ো। তিনি ধীরে উঠে দাঁড়ালেন। দরজা খুলতেই এক তরুণী ভেতরে ঢলে পড়ল। তার নিঃশ্বাস দ্রুত, চোখ আতঙ্কে ভরা, চুল এলোমেলো, পায়ে ধুলো, মনে হচ্ছিল সে অনেক দূর দৌড়ে এসেছে। সে কাপা গলায় বলল, আমাকে বের করে দেবেন না দয়া করে। আহমাদ একপাশে সরে দাঁড়ালেন, দৃষ্টি নিচু রেখে বললেন, ভেতরে আসুন। মেয়েটি কোণে গিয়ে বসে পড়ল, তার বুক ওঠানামা করছে দ্রুত। বাইরে তখন ঘোড়ার শব্দ আরও কাছে, কয়েকজন লোকের চাপা গলা শোনা যাচ্ছে। সে ফিসফিস করে বলল, ওরা আমাকে খুঁজছে, যদি পেয়ে যায় শেষ করে দেবে। আহমদ কিছুক্ষণ চুপ করে রইলেন, তার ভেতরে দ্বন্দ্ব। নিয়ম বলে তিনি ঝামেলায় জড়াবেন না, কিন্তু হৃদয় বলছে এক অসহায় প্রাণকে ফিরিয়ে দেওয়া যায় না। তিনি ধীরে বললেন, ওই পর্দার আড়ালে যান, কোনো শব্দ করবেন না। নীলা মাথা নেড়ে সরে গেল। ঠিক তখন দরজায় জোরে কড়া নাড়া। আহমদ দরজা খুললেন। বাইরে তিনজন লোক, চোখে রাগ। একজন বলল, এইদিকে একটা মেয়ে এসেছে, দেখেছেন? আহমদের কণ্ঠ স্থির। তিনি বললেন, রাত গভীর, এখানে শুধু ইবাদাত হয়। লোকগুলো সন্দেহের চোখে তাকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল। বাতাসে চাপা উত্তেজনা। তারপর তারা চলে গেল। ঘোড়ার শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল অন্ধকারে। দরজা বন্ধ করে আহমদ দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। পর্দার আড়াল থেকে নীলা বের হল, তার চোখে জল, কিন্তু সেই জলের ভেতরে এক ফোঁটা আলো। সে বলল, আপনি আমাকে বাঁচালেন। আহমদ শান্ত স্বরে বললেন, আমি না, আল্লাহ। বাইরে তখন আকাশের রং বদলাতে শুরু করেছে। পূর্ব দিগন্তে খুব হালকা আলো ফুটছে। রাত ফুরোচ্ছে, কিন্তু তাদের গল্প সবে শুরু। কারণ নীলা শুধু পালিয়ে আসেনি, তার পেছনে আছে এক গোপন সত্য, এক জোর করে ঠিক করা বিয়ে, এক ক্ষমতাশালী মানুষের লোভ, আর এমন এক সিদ্ধান্ত যা তাকে হয় ভেঙে দেবে, নয়তো নতুন জীবন দেবে। আহমদ জানতেন না তিনি কত বড় ঝড়ের ভেতরে পা রেখেছেন, কিন্তু তার ভেতরের শান্তি তাকে বলছিল, সত্যের পাশে দাঁড়ালে ভয় ধীরে ধীরে ছোট হয়ে যায়। সেই ছোট ঘরটায় হারিকেনের আলো আবার স্থির হয়ে জ্বলছিল, যেন জানিয়ে দিচ্ছিল, যত অন্ধকারই হোক, সামান্য আলোও যথেষ্ট যদি কেউ তা নিভতে না দেয়। আর এই রাত, এই নীরব রাত, নিঃশব্দে লিখে ফেলছিল এমন এক কাহিনী যা পরদিন সূর্য উঠলেও কেউ পুরোটা জানতে পারবে না, শুধু জানবে এক মেয়ে হারিয়ে গেছে। আর এক ইমামের জীবন আর আগের মতো নেই। রাত তখনও পুরো শেষ হয়নি। পূর্ব দিগন্তে হালকা আলো ফুটলেও অন্ধকারের ভার পুরো কাটেনি। মসজিদের ছোট ঘরটায় নীরবতা জমেছিল গভীর পানির মতো। নীলা মাটিতে বসে চাদর জড়িয়ে ধীরে ধীরে স্বাভাবিক শ্বাস নিতে চেষ্টা করছিল। তার চোখে ক্লান্তি, কিন্তু তার ভেতরে ঝড় এখনও থামেনি। আহমদ হারিকেনের আলো একটু বাড়িয়ে দিলেন, তারপর শান্ত কণ্ঠে বললেন, এখন বলতে পারেন কি থেকে পালিয়ে এসেছেন? নীলা কিছুক্ষণ চুপ রইল, যেন শব্দ বেছে নিচ্ছে। তারপর ধীরে বলল, আমাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছিল এমন একজন মানুষের সাথে যার বয়স আমার বাবার সমান। সে ক্ষমতাবান, তার কথার বিরুদ্ধে কেউ যায় না,
আমি না বলেছিলাম, কিন্তু আমার না শোনার কেউ ছিল না। আজ রাতে তারা আমাকে ওদের বাড়িতে নিয়ে যাওয়ার কথা ছিল। আমি সুযোগ পেয়ে পালিয়েছি। যদি আমাকে ধরে ফেলে তাহলে আমার জীবন শুধু কারো সম্পত্তি হয়ে যাবে। তার গলা কেঁপে উঠল, কিন্তু সে কান্না আটকালো, যেন অনেক কেঁদে চোখ শুকিয়ে গেছে। বাইরে ফজরের আগে সেই গভীর নীরবতা। পাখিরা এখনো পুরো জেগে ওঠেনি। বাতাস ঠান্ডা। আহমদ ধীরে বললেন, পালিয়ে আসা সহজ ছিল না নিশ্চয়ই। নীলা মাথা নাড়ল, বলল, পিছনে তাকানোর সাহস করিনি, শুধু দৌড়েছি। মনে হচ্ছিল যদি থামি তাহলে শেষ। আহমদ কিছুক্ষণ চুপ করে রইলেন। তিনি জানতেন এই শহরে ক্ষমতার বিরুদ্ধে দাঁড়ানো মানে নিজের জীবন ঝুঁকিতে ফেলা। কিন্তু তিনি এটাও জানতেন অন্যায়কে চুপচাপ মেনে নেওয়া মানে নিজের আত্মাকে ধীরে ধীরে মেরে ফেলা। তিনি বললেন, ভোর হলে আপনাকে এখান থেকে সরাতে হবে। এই জায়গা নিরাপদ নয়, তারা আবার আসতে পারে। নীলা ভীত চোখে তাকালো, বলল, কোথায় যাব আমি? আমার তো কেউ নেই। আহমদ জানালার ফাঁক দিয়ে আকাশের দিকে তাকালেন। হালকা নীল আলো বাড়ছে। তিনি বললেন, সব হারিয়ে গেলে মানুষ ভাবে তার আর কিছু নেই, কিন্তু আসলে তখনই আল্লাহ মানুষকে নতুন পথ দেখান। আপনি ভয় পাবেন না। আমরা এমন জায়গায় যাব যেখানে কেউ আপনাকে চিনবে না। সেখানে আপনি নিজের সিদ্ধান্ত নিজে নেবেন। নীলা ধীরে বলল, আপনি কেন আমাকে সাহায্য করছেন? আপনি তো বিপদে পড়বেন। আহমদ হালকা হাসলেন, বললেন, সব সাহায্য তলোয়ার দিয়ে হয় না, কিছু সাহায্য শুধু দরজা খুলে দিয়েই হয়। বাইরে আজানের সময় ঘনিয়ে এলো। দূরের আরেক মসজিদ থেকে ফজরের আজান ভেসে এলো। সেই সুরে যেন রাতের ভয় গলে যেতে লাগলো। নীলার চোখ বেয়ে অশ্রু নামল, কিন্তু এবার সেটা ভয়ের নয়, যেন দীর্ঘদিন পর ভরসার স্বাদ পেল। আহমদ বললেন, নামাজের পর আমরা রওনা হব, তার আগে আপনি একটু বিশ্রাম নিন, সামনে পথ লম্বা। নীলা চুপচাপ মাথা নাড়ল। সে জানত না সামনে কি আছে, কিন্তু এতক্ষণে তার বুকের ভেতরের আতঙ্ক একটু নরম হয়েছে। হারিকেনের আলো ধীরে ধীরে ম্লান হয়ে এলো, কারণ বাইরের আলো বাড়ছিল। রাত শেষ হচ্ছিল, কিন্তু তাদের যাত্রা শুরু হতে চলেছে। শহর এখনও জানে না এই সকাল তার ভেতরে লুকিয়ে রেখেছে এক পালিয়ে যাওয়া মেয়ের গল্প আর এক ইমামের নীরব সাহস। আর খুব শিগগিরই সেই সাহসকে আরও বড় পরীক্ষার মুখোমুখি হতে হবে। ফজরের নামাজ শেষ হওয়ার পর মসজিদের উঠোনে কিছুক্ষণ নরম নীরবতা নেমে এলো। আকাশ তখন পুরোপুরি জেগে উঠেছে, কিন্তু সূর্যের আলো এখনও কোমল। বাতাসে ভেজা মাটির গন্ধ, পাখিরা ডানা ঝাপটাতে ঝাপটাতে দিনের শুরু ঘোষণা করছে। আহমদ মসজিদের দরজা ভেতর থেকে বন্ধ করে ধীরে ঘরে ফিরে এলেন। নীলা চুপচাপ বসেছিল। রাতের আতঙ্ক কিছুটা কমেছে, কিন্তু সামনে অজানা পথের ভাবনা তার চোখে স্পষ্ট। আহমদ একটি ছোট থলে বের করলেন, ভেতরে কিছু শুকনো রুটি, খেজুর আর পানি রাখলেন। খুব বেশি কিছু নয়, কিন্তু পথ চলার জন্য যথেষ্ট। তিনি জানতেন বেশি দেরি করলে লোকগুলো আবার ফিরে আসবে, আর তখন পরিস্থিতি সামলানো কঠিন হবে। নীলাকে একটি সাদা ওড়না দিলেন, যাতে তাকে দূর থেকে চিনতে না পারে কেউ। তারপর শান্ত কণ্ঠে বললেন, আমরা ভিড়ের আগে বের হব, সকালের বাজার বসার আগেই শহর পেরিয়ে যেতে হবে। নীলা উঠে দাঁড়ালো। তার পায়ে এখনও ক্লান্তি, কিন্তু চোখে এখন এক ধরনের দৃঢ়তা জন্ম নিচ্ছে। যেন সে বুঝে গেছে ভয় পিছনে ফেলে সামনে তাকানো ছাড়া আর কোনো পথ নেই। তারা দুজন মসজিদের পেছনে সরু গলি দিয়ে হাঁটতে শুরু করলো। গলিটা খুব কম মানুষ ব্যবহার করে। দেয়ালের গায়ে পুরনো শ্যাওলা, কোথাও কোথাও ভাঙা ইট। সকালের আলো সেই সরু পথে লম্বা ছায়া ফেলেছে। হাঁটার শব্দ খুব আস্তে, যেন তারা বাতাসের ভেতর দিয়ে ভেসে যাচ্ছে। শহর তখনও পুরো জেগে ওঠেনি। দু একটা দোকান খোলার প্রস্তুতি চলছে। কেউ তাদের দিকে বিশেষ নজর দিচ্ছে না, যেন প্রতিটি জানালা থেকে কেউ তাকিয়ে আছে। আহমদ ধীরে বললেন, পেছনে তাকাবেন না, সামনে হাঁটুন। যতক্ষণ মানুষ নিজের ভেতরের ভয়কে বড় করে দেখে, ততক্ষণ বাইরের ভয় আরও বড় হয়ে যায়। নীলা গভীর শ্বাস নিল। তার হাঁটার গতি একটু স্থির হলো। শহরের শেষ প্রান্তে পৌঁছাতে পৌঁছাতে সূর্যের আলো কিছুটা তেজি হয়ে উঠেছে। সামনে নদীর দিকের পথ। নদীটা খুব বড় নয়, কিন্তু গভীর। ওপারে ছোট গ্রাম। সেখানেই আহমদের পুরনো শিক্ষক থাকেন, একজন বৃদ্ধ আলেম, যিনি বহু বছর ধরে লোকচক্ষুর আড়ালে শান্ত জীবন কাটাচ্ছেন। নদীর ঘাটে পৌঁছে তারা থামল। পানি ধীরে ধীরে বইছে, সূর্যের আলোয় তার ওপর ঝিলিক।
কিন্তু সেই শান্ত জলের ভেতরেও একটা অজানা গভীরতা আছে। নীলা নদীর দিকে তাকিয়ে বলল, যদি তারা আমাদের পিছু নেয়? আহমদ শান্ত স্বরে বললেন, তাহলে আমরা দৌড়াবো না, লুকোবো না। সত্য থেকে পালিয়ে বাঁচা যায় না, কিন্তু অন্যায় থেকে দূরে সরে থাকা যায়। ঠিক তখন দূর থেকে হালকা শব্দ ভেসে এলো, যেন ঘোড়ার টাপুর টুপুর, খুব ক্ষীণ কিন্তু স্পষ্ট। নীলার বুক কেঁপে উঠল। সে আহমাদের দিকে তাকালো। আহমাদের চোখে ভয় নেই, শুধু হিসাব। তিনি দ্রুত ঘাটের ছোট নৌকাওয়ালাকে ডাকলেন। বৃদ্ধ মাঝি তাদের চিনত। প্রশ্ন না করেই নৌকা এগিয়ে আনলো। তারা দুজন নৌকায় উঠল। মাঝি ধীরে দাঁড় টানতে শুরু করল। নদীর মাঝখানে এসে শব্দটা আবার শোনা গেল, এবার একটু স্পষ্ট। হয়তো তারা সত্যিই খুঁজছে। নীলা চাদর শক্ত করে জড়িয়ে ধরল, কিন্তু এবার তার ভেতরের ভয় আগের মতো তীব্র নয়, কারণ সে একা নয়। নৌকা ধীরে ধীরে ওপারের দিকে এগোচ্ছে। পানি কেটে দাঁড়ের শব্দ ছন্দ তৈরি করছে, যেন এক ধরনের নীরব প্রতিশ্রুতি। পেছনে শহর ছোট হয়ে আসছে, সামনে অজানা গ্রাম বড় হচ্ছে। আর এই যাত্রা শুধু জায়গা বদলের নয়, পরিচয় বদলের, ভাগ্য বদলের। আহমদ আকাশের দিকে একবার তাকালেন। সূর্য এখন পুরো উঠেছে। নতুন দিনের আলো তাদের মুখে পড়ছে, আর সেই আলোয় স্পষ্ট বোঝা যায় রাতের অন্ধকার পুরোপুরি শেষ না হলেও ভেতরের অন্ধকার একটু একটু করে সরে যাচ্ছে। কিন্তু তারা জানতো না এই পথ এত সহজে শেষ হবে না, কারণ ক্ষমতা সহজে হার মানে না। আর যাদের অহংকার আঘাত পায় তারা শেষ চেষ্টা করবেই। নদীর ওপারে পা রাখার সঙ্গে সঙ্গেই তাদের সামনে অপেক্ষা করছে নতুন সিদ্ধান্ত, নতুন পরীক্ষা, আর আরও গভীর সাহসের। নদীর ওপারে পা রাখার পরও ভয়ের অনুভূতিটা পুরোপুরি যায়নি, বরং অদৃশ্য ছায়ার মতো তাদের পেছনে পেছনে চলছিল। নীলা অনুভব করছিল বুকের ভেতর হালকা কাঁপুনি এখনও আছে, কিন্তু সেই কাঁপুনির সঙ্গে অদ্ভুত এক শক্তিও জন্ম নিচ্ছে। গ্রামটা শান্ত, কাঁচা রাস্তা, দুপাশে তাল আর নারকেল গাছ। সকালের আলো পাতার ফাঁক দিয়ে পড়ে মাটিতে ছায়ার নকশা বানাচ্ছে। দূরে কয়েকটা ঘর, ধোঁয়া উঠছে চুলা থেকে। সবকিছু এত স্বাভাবিক যে বিশ্বাসই হয় না কেউ কাউকে তাড়া করছে। কিন্তু ভয় সবসময় শব্দ করে আসে না, কখনো কখনো নীরবতাই তার চিহ্ন। আহমদ ধীরে হাঁটছিলেন, যেন তাড়াহুড়ো নেই, কিন্তু তার চোখ সতর্ক। তিনি জানতেন বিপদ সরাসরি সামনে না এলেও পেছন থেকে আঘাত করতে পারে। নীলা ফিসফিস করে বলল, তারা কি এখানে আসবে? আহমদ বললেন, যদি তাদের অহংকার আহত হয়ে থাকে তাহলে তারা থামবে না, কিন্তু আমরা ভয়ে থেমে থাকব না। গ্রামের শেষ প্রান্তে এক পুরনো বাড়ির সামনে তারা থামল। কাঁচা দেয়াল, টিনের চাল, উঠোনে একটি নিম গাছ। এখানেই থাকেন বৃদ্ধ আলেম। আহমদ দরজায় পড়া নাড়লেন। ভেতর থেকে ধীর পায়ে একজন বের হলেন। সাদা দাড়ি, গভীর চোখ, সব কথা না শুনেও অনেক কিছু বুঝে ফেলার মতো দৃষ্টি। তিনি কিছু না জিজ্ঞেস করেই তাদের ভেতরে নিলেন। ঘরটা সাদামাটা, কিন্তু ভেতরে এক ধরনের স্থিরতা আছে, যেন বহু ঝড় দেখেও টিকে থাকা শান্ত পাথর। নীলা বসে পড়ল। তার ভেতরের ভয় একটু নরম হলো, কিন্তু ঠিক তখনই দূর থেকে ঘোড়ার ক্ষীণ শব্দ আবার ভেসে এলো, খুব দূরে কিন্তু স্পষ্ট। নীলার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে ফিসফিস করে বলল, তারা এসেছে। বৃদ্ধ আলেম চোখ বন্ধ করে এক মুহূর্ত চুপ রইলেন। তারপর বললেন, ভয়কে দরজার বাইরে উঠতে দিও না। বাইরে হয়তো তারা খুঁজবে, প্রশ্ন করবে, হুমকি দেবে, কিন্তু ভয়ের আসল কাজ মানুষকে ভেতর থেকে ভেঙে ফেলা। আহমদ জানালার ভাগ দিয়ে দেখলেন গ্রামের রাস্তার ধুলো উঠছে, কেউ দ্রুত এগোচ্ছে। সময় খুব কম। পালিয়ে যাওয়ার আরেকটা পথ আছে বাড়ির পেছনে, সরু বাঁশঝাড় পেরিয়ে। তারপর ধানের ক্ষেতে ঢুকে গেলে খুঁজে পাওয়া কঠিন, কিন্তু সিদ্ধান্ত নিতে হবে এখনই। নীলা কাঁপা কণ্ঠে বলল, আমি কি সারা জীবন এভাবেই পালিয়ে বেড়াবো? আহমদ তার দিকে তাকালেন, বললেন, না, আজ পালানো নয়, আজ বাঁচার জন্য সরছি, কাল দাঁড়াবো। ঘোড়ার শব্দ আরও কাছে এলো। দরজায় ধাক্কা পড়ল। উঠোনে কড়া গলা শোনা গেল। বৃদ্ধ আলেম ধীরে দরজার দিকে এগোলেন, আর আহমদ নীলাকে নিয়ে পেছনের পথে সরে গেলেন। বাঁশঝাড়ের ভেতর আলো কম, পাতার শব্দে তাদের পায়ের আওয়াজ ঢাকা পড়ে যাচ্ছে, কিন্তু ভয় এখনও বুকের ভেতর ধুকপুক করছে।
নীলা অনুভব করল এটাই হয়তো শেষ নয়, এ তো শুরু তার জীবনের সবচেয়ে বড় লড়াই সামনে। আর সেই লড়াই শুধু অন্যায়ের বিরুদ্ধে নয়, নিজের ভেতরের ভয়ের বিরুদ্ধেও। ধানের ক্ষেতের ভেতর ঢুকে তারা থামল না, হাঁটকেই থাকল। সূর্যের আলো এখন উজ্জ্বল, কিন্তু তাদের ছায়া লম্বা হয়ে মাটিতে পড়ছে, যেন অতীত এখনো পিছু ছাড়েনি। আর পেছনে রয়ে গেল সেই বাড়ি, যেখানে দরজায় দাঁড়িয়ে এক বৃদ্ধ মানুষ সময় কিনে নিচ্ছেন। কারণ কখনো কখনো সাহস মানে তলোয়ার নয়, কয়েক মিনিটের নীরব প্রতিরোধ। আর সামনে যে পথ খুলে যাচ্ছে, সেখানে অপেক্ষা করছে আরও বড় সিদ্ধান্ত, আরও বড় মুখোমুখি হওয়া। আর সেই মুহূর্ত যখন ভয় আর সাহস একসাথে দাঁড়াবে, আর ঠিক করতে হবে কে কাকে হার মানাবে। ধানের ক্ষেত পেরিয়ে যখন তারা উঁচু মাটির পথটায় উঠল, তখন সূর্যের আলো পুরোপুরি ছড়িয়ে পড়েছে, কিন্তু তাদের ভেতরের উত্তেজনা এখনও থামেনি। নীলা হাঁপাচ্ছিল, শুধু দৌড়ানোর জন্য নয়, এতদিন ধরে জমে থাকা ভয়ের জন্য। আহমাদ থামলেন না, তবে তার কণ্ঠ শান্ত। তিনি বললেন, আর একটু সামনে গেলে পুরনো ইটভাটার ধ্বংসাবশেষ আছে, ওখানে কিছুক্ষণ লুকানো যাবে। নীলা এবার থামল, তার চোখে আর শুধু ভয় নেই, সেখানে প্রশ্ন, রাগ, অপমান আর নতুন জন্ম নেওয়ার শক্তি। সে ধীরে বলল, আমি আর পালাতে চাই না। কতদিন পালাবো? আজ না হয় কাল তারা আবার আসবে। আমার জীবন কি শুধু দৌড়েই কাটবে? আহমাদ তার দিকে তাকালেন, প্রথমবারের মতো দীর্ঘক্ষণ তাকালেন, যেন বুঝতে চাইছেন তার ভেতরের পরিবর্তন।